নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছ, ভালো রয়েছ এবং অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। বৈশ্বিক মহামারীর সময় সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অর্থাৎ তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম সুসম্পন্ন করছ। ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের ৫৫ অধ্যায়ের পার্ট ৩ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের শহর ও গ্রামের পরিবারের ধরন, কার্যাবলীর পরিবর্তন ইত্যাদি ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। প্রথমে আমরা দেখে নিব পরিবার। যেহেতু আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পরিবার, সেক্ষেত্রে আমরা পরিবার নিয়েই প্রথমে একটু জেনে নেই। পরিবার কিভাবে সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত একটা শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে, খাদ্যাভ্যাস ও ভাষা শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে। পরিবারই শিশুর মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও একজন শিশু বা একজন মানুষ পরিবার থেকেই প্রাথমিক পর্যায়ে সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, নীতিবোধ ও নাগরিক চেতনা সমৃদ্ধ করে। এর পাশাপাশি পরিবার একটি শিশুর নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতে পারি পরিবার হচ্ছে একটি শিশুর প্রাথমিক প্রতিষ্ঠান, যার প্রধান শিক্ষক হলেন তার মা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে পরিবারের কার্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিবারের কার্যাবলী আলোচনা করার পূর্বে আমরা সংক্ষেপে জেনে নেই পরিবারের মূল কাজগুলো কী কী। ১. জৈবিক চাহিদা পূরণ। ২. সন্তানের ভরণ পোষণ। ৩. অর্থনৈতিক কর্মকাণ্ড। ৪. শিক্ষাদান। ৫. স্বাস্থ্যসেবা প্রদান। ৬. বিনোদনের ব্যবস্থা। ৭. সম্পদ সম্পত্তির উত্তরাধিকার সংরক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই কার্যাবলীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে পাশাপাশি বিভিন্ন ছবিগুলো দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিবারের প্রথম কাজ হচ্ছে জৈবিক চাহিদা পূরণ। সাধারণত সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনের মাধ্যমে জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষ পরিবার গঠন করে। বিবাহের মাধ্যমেই পরিবার নরনারীর জৈবিক চাহিদা পূরণ করে থাকে। এই জৈবিক চাহিদা পূরণ করতে গিয়েই নরনারী সম্মিলিতভাবে এবং স্বীকৃতভাবে সন্তানের জন্ম দেয়। তো সেক্ষেত্রে পরিবার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান প্রজনন, লালন পালন করা। সন্তানের সুষ্ঠু লালন পালন সন্তান প্রজননের আনুষঙ্গিক কাজ। সুতরাং আমরা এই কথা বলতে পারি পরিবারের প্রধান কর্তব্য, প্রধান কাজই হচ্ছে জৈবিক চাহিদা পূরণ। কারণ পরিবারের নরনারী যদি এই কাজটি সুসম্পন্ন না করে তাহলে তাদের পরিবারের সদস্য সংখ্যা কখনোই বৃদ্ধি পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পরিবারের প্রথম কাজটি সম্পর্কে অবগত হলে। এ পর্যায়ে আমরা দ্বিতীয় কাজ সম্পর্কে আলোচনা করব, সন্তানের ভরণ পোষণ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, সন্তান প্রজনন করাই পরিবারের সদস্যদের প্রধান কাজ নয়, বরং সন্তানের ভরণ পোষণের সাথে সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপর। এ সময় থেকেই শিশু অপরের দৃষ্টিতে নিজেকে দেখতে শেখে। অর্থাৎ সুন্দর একটি কথা এখানে লেখা আছে যে একটা শিশু প্রথমে কিন্তু আসলে নিজে নিজে সব কিছু শিখে না, দেখে না। দেখলেও মূলত যে জিনিসটা দেখে সে অন্যের কাছ থেকে সেটা দেখে শিখে এবং নিজের মতো করে করতে চায়। আর এজন্যই বলা হয় এই শিশু বয়স থেকেই শিশু অপরের দৃষ্টিতে নিজেকে দেখতে শিখে। সমাজের মূল্যবোধ, রীতিনীতি, আচার ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস প্রভৃতি পরিবার থেকে শিক্ষা লাভ করে। পরিবারও শিশুর মানসিক, শারীরিক, মানসিক নিরাপত্তা ও ভালোবাসার দাবি পূরণ করে। সুতরাং একটি শিশুর জন্মদান, তার ভরণ পোষণ, তাকে বড় করা ইত্যাদি এই পরিবারের কার্যাবলীর অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি মনে করো ভরণ পোষণ বলতে শুধুমাত্র একটি সন্তানকে খাওয়ানো বোঝায়, তা কিন্তু না, বরং ভরণ পোষণের সাথেও অনেক প্রাসঙ্গিক আর অনেক কিছু বিষয় রয়েছে।
একটা শিশুর নৈতিক শিক্ষা, মানসিক শিক্ষা এবং তার যে মানসিক চাহিদা রয়েছে, শারীরিক চাহিদা রয়েছে, মানসিক নিরাপত্তা বোধ রয়েছে, এগুলো এই ভরণ পোষণের সাথেই সম্পৃক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। পরিবারের তৃতীয় অন্যতম একটি কাজ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। পরিবার হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। আমরা জানি যে সকল মানুষই কোনো না কোনো পরিবারের অন্তর্ভুক্ত এবং পরিবারের অন্তর্ভুক্ত থেকেই সে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে এবং জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে এই অর্থনৈতিক কার্যক্রম বা কার্যক্রমে কেন্দ্রস্থল হিসেবে পরিবারকে বিবেচনা করা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে গ্রামীণ কৃষিভিত্তিক পরিবারগুলো বিলীন হয়ে যাচ্ছে এবং সেই কৃষিভিত্তিক পরিবারের সদস্যগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদিতে কাজ করছে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করছে। পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য এখন তারা বাইরে কাজ করে। এজন্য পরিবারকে আয়ের একক বলা হয়। পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুটির শিল্প। সুতরাং প্রত্যেকটা মানুষই পরিবারের সদস্য হিসেবে তার জীবন নির্বাহের জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে এই প্রাচীনকালে পরিবারের সদস্যদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম বা উপায় ছিল বা ক্ষেত্র ছিল কৃষি, কিন্তু সেটা সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দিকে কনভার্ট হচ্ছে, অর্থাৎ মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদিতে তারা কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাদান। আমরা যদি দেখি যে শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবার। মাতা হলো শিশুর প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক। প্রাচীনকালে বা কিছুদিন পূর্বেও পরিবারের সদস্যদের মাধ্যমে সাধারণত শিশুদের শিক্ষাদানের ব্যবস্থাটা অনেকাংশে সুসম্পন্ন হতো, কিন্তু সেটা এখন আর সেভাবে হচ্ছে না। এটার পরিবর্তন হয়ে বিভিন্ন বিষয়ের উপর বা শিক্ষকের উপর বা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শিক্ষার দায়িত্ব প্রতিষ্ঠানের উপর থাকলেও আচার আচরণ, মূল্যবোধ, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান ইত্যাদি পরিবার থেকেই শিখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা। একটি শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে পরিবারের। স্বাস্থ্য সংক্রান্ত সব দায়িত্ব পালনে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। একসময় স্বাস্থ্যসেবা প্রদান ও নিয়ন্ত্রণ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আধুনিককালে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব হাসপাতাল বা ক্লিনিকে উপর প্রদান করা হয়ে থাকে। আমরা স্বাভাবিকভাবেই যখন জ্বর, ঠান্ডা এগুলো লাগতো, সেক্ষেত্রে পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে এই ঠান্ডা, জ্বর নিরাময়ের প্রচেষ্টা চালাতো। কিন্তু বর্তমানে শিশুদের বা পরিবারের অন্য কোনো সদস্যদের অল্প অসুস্থ হলেও তারা ডাক্তার বা ক্লিনিকে বা হাসপাতালে ছুটে যান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমাদের রয়েছে বিনোদনের ব্যবস্থা। অতীতে পরিবারের সদস্যদের অবসর বিনোদন ব্যবস্থা পরিবারের মধ্যেই সুসম্পন্ন হতো। বর্তমানে যদিও বিনোদন ব্যবস্থার নানা প্রযুক্তি, যান্ত্রিকতা এসেছে, তথাপি মানসিক আনন্দের জন্য আজও পরিবারকেই সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ধরা হয়ে থাকে। পারিবারিক আড্ডা একটি অকৃত্রিম বিনোদন ব্যবস্থা যা পারিবারিক সদস্যদের মধ্যে ঐক্য বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে হয়েছে সম্পত্তির উত্তরাধিকার। অর্থাৎ পরিবারের অন্যতম আরেকটি কাজ হচ্ছে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী প্রথা প্রায় সকল সমাজ ব্যবস্থায় রয়েছে। বিষয় সম্পত্তি জমা থেকে শুরু করে সকল স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার সূত্রে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। আর যেহেতু এই প্রজন্ম সৃষ্টির মূলে থাকে পরিবার, তাই সম্পত্তির সংরক্ষণ ও উত্তরাধিকার নির্ধারণের ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের মাধ্যমে শিশুর ভবিষ্যৎ পিতা এবং মাতার যাবতীয় দায়িত্ব কর্তব্যের গুণাবলী অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তখন জানলাম পরিবার কোন ধরনের কার্যাবলী সুসম্পন্ন করে। এ পর্যায়ে আমরা যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে যে বাংলাদেশের গ্রাম ও শহরের যে পরিবারের ভূমিকা রয়েছে, অর্থাৎ শহরে যে পরিবারের ভূমিকা বা গ্রামের যে পরিবারের ভূমিকা, সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের যে ভূমিকা, সেখানে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিবারের কাঠামোর ধরন পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একসময় ছিল গ্রামীণ সমাজে যৌথ পরিবার
কিন্তু শিল্পায়ন, নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা, ভোগবাদী মানসিকতা ইত্যাদি কারণে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ক্ষুদ্র ঋণদান কর্মসূচির বিভিন্ন সুবিধা গ্রহণও পরিবারের এই পরিবর্তনে ভূমিকা রাখছে। সাধারণত আমরা গ্রামে যদিও পূর্বে যৌথ পরিবার দেখতাম, কিন্তু এখন আর সেরকম নাই। আর শহরেতে যৌথ পরিবার নাই বললেই চলে, সেখানে একক পরিবার বিদ্যমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ্রামের বর্ধিত পরিবার দেখা গেলেও শহরে এ ধরনের পরিবার নেই বললেই চলে। একসময় এদেশে মুসলিম সমাজে বহুপতি পরিবারের সংখ্যা ছিল অধিক, এখন এ ধরনের পরিবারের সংখ্যা কমে গেছে। সুতরাং আমরা একথা বলতে পারি যে বাংলাদেশে বর্তমানে গ্রাম ও শহরের পরিবারের যে ভূমিকা সেটা অনেকাংশেই পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। এ পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম ও শহরের পরিবারের যে ভূমিকার পরিবর্তন ঘটতেছে, অর্থাৎ আগে যে ধরনের কার্যক্রম ছিল সেটা এখন পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দেশের গ্রামীণ ও শহরে সমাজে পরিবারের ধরনের পরিবর্তনের সাথে সাথে এর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। শুধু পরিবারের কাঠামো পরিবর্তন হয় নাই, বরং পরিবারের সদস্যদের বা পরিবারের যে ভূমিকা রয়েছে সেটাও পরিবর্তন ঘটেছে। যেমন আমাদের দেশের শহরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় গ্রামের সাধারণ নারী পুরুষ কৃষি পেশা ছেড়ে শিল্প শ্রমিকে পরিণত হয়েছে। পরিবারের কর্মক্ষম ব্যক্তি শহরে চলে যাওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা আর্থিক নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় পতিত হচ্ছেন। গ্রাম প্রধান আমাদের এদেশে একসময় যৌথ কিংবা বর্ধিত পরিবারেই শিশুরা বড় হতো, আর এখন শিশুরা বড় হয় সাধারণত একক পরিবারে। ফলে তাদের ভিতরে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা বিষয়টা গড়ে ওঠে না। সুতরাং আমরা এই কথা বলতে পারি, গ্রামের মানুষরা বর্তমানে শহরের বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ার কারণে আগে পরিবারের সদস্যরা যে ধরনের ভূমিকা পালন করত সে ধরনের ভূমিকার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এ পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবারের শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন। পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষালয়। শিশুর নৈতিক শিক্ষার জন্য পিতামাতাকে অধিক সচেতন করতে হয়। নৈতিকতার বীজ পারিবারিক মূল্যবোধ থেকেই শিশুর আচরণে বিকশিত হয়। আবার পিতামাতার মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে থাকে। সুতরাং এই শিক্ষার ক্ষেত্রে বর্তমানে ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে যেখানে পরিবারের সদস্যরাই শিশুদের এই সামাজিক, নৈতিক এবং মূল্যবোধের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো দিত, সেগুলো এখন পিতামাতা বা পরিবারের সদস্যরা প্রতিষ্ঠান বা অন্যের উপর নির্ভর করে সেই শিক্ষাটা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়। পরিবারের শিক্ষা বা পারিবারিক শিক্ষা সকল শিক্ষার ঊর্ধ্বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবারের সন্তান উৎপাদনের ধারণার পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পূর্বের সময়টাতে যদি লক্ষ্য করি, তখন একটি পরিবারে অনেকগুলো সদস্য থাকত এবং এটা একটা কুসংস্কার হিসেবেও বিবেচিত হতো। সেক্ষেত্রে বর্তমানে অনেকটাই পরিবর্তন এসেছে। এখন মানুষ একক পরিবার হিসেবে তাদের পরিবারকে দেখতে চায়। সন্তান উৎপাদন এবং প্রযোজনের ক্ষেত্রে গ্রামের চেয়ে শহরের পিতামাতা অধিক সচেতন। শহরের পিতামাতা দুইয়ের অধিক সন্তান নিতে চান না। গর্ভবতী মাকে সন্তান প্রসবে অদক্ষ দায়ের পরিবর্তে হাসপাতাল কিংবা ক্লিনিকের প্রেরণের গুরুত্ব দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তাহলে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পরিবারে সন্তান উৎপাদনের ক্ষেত্রে গ্রামের চেয়ে শহরের অভিভাবকগুলো বা পিতামাতা অধিক সচেতন। তারা স্বাভাবিকভাবেই গ্রামের যে অদক্ষ দায় রয়েছে তাদের পরিবর্তে হাসপাতালে তাদের কার্যক্রমগুলো পরিবর্তন ঘটায় বা ঘটাচ্ছে। সুতরাং আমরা এখানে পরিবারের সদস্যদের সচেতনতার যে পরিবর্তন ঘটেছে সেটা লক্ষ্য করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও পূর্বে যৌতুকের ধারণাটা ব্যাপকভাবে বিদ্যমান ছিল, কিন্তু বর্তমান সময়ে এই যৌতুক পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রেই ঘৃণা করা হয় এবং বাল্যবিবাহ ও যৌতুক প্রথাকে মনে প্রাণে ঘৃণা করা হয়। সেক্ষেত্রে এক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে যৌতুকের যে ধারণা সেটা পরিবর্তন ঘটেছে। এছাড়াও
আমরা যদি দেখি পরিবারের প্রতিবন্ধী শিশুদের প্রতি ধারণার পরিবর্তন। আগে আমরা দেখতাম যে বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বহুমুখী প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের পরিবারের বোঝা মনে করা হতো, কিন্তু না, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠান খোলার কারণে তারাও বিকশিত হচ্ছে এবং শিশুরাও তাদের এই ধরনের শিশুদেরকে শিক্ষায় বা অন্যান্য কাজে পারদর্শী করার মনোভাব পোষণ করছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমরা মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ।